স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 348-এর জীবন বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ মিদনাপুর কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে বিভাগ ক। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 হিল বিকারক হলো NADP+। 2 একটি শিশুর মোলার দাঁতের সংখ্যা হলো 8টি। 3 ধুতুরা থেকে পাওয়া যায় ডাটুরিন। 4 প্রান্তীয় শ্বসনে এক অণু NADH+H+ থেকে ATP উৎপন্ন হয় 3টি। 5 হেপাটিক পোর্টাল সংবহন যে দুটি অঙ্গের মধ্যে অবস্থিত তা হলো ক্ষুদ্রান্ত্র ও যকৃৎ। বিভাগ খ। 2-এর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ শূন্যস্থান পূরণ করো। 1 হিমোলিম্ফ প্লাজমা ও হিমোসাইট নামক রক্তকোষ নিয়ে গঠিত। 2 গুল্ম ও বৃক্ক উদ্ভিদের বায়ব অংশের ত্বকে যে ছোট ছিদ্রের মতো গ্যাসীয় আদান প্রদান ঘটে তা হলো লেন্টিসেল। 3 পিত্তাশয় থেকে নির্গত নালীর নাম হলো সিস্টিক নালী। বিয়ের দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 মানবদেহের সব অস্থিসন্ধিতেই সাইনোভিয়াল তরল থাকে, মিথ্যা। 2 হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচন একই সঙ্গে ঘটে, মিথ্যা। 3 ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, সত্য। সিয়ের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 কেলভিন চক্রকে C3 চক্র বলে কেন? রায় ও মার্টিন সহায়িকার 220 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় অঙ্গার আত্তীকরণের মাধ্যমে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ PGA3 কার্বন যুক্ত হয় বলে একে C3 চক্র বলে। 2-এর দাগে রয়েছে ADH এর সম্পূর্ণ নাম লেখো। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন। 3 কাঁকড়া বিছের শাসঙ্গের নাম কি? বুকগিল। 4 লিপিড বিপাকের সঙ্গে সম্পর্কিত ধমনী গাত্রের একটি সমস্যার নাম উল্লেখ করো। অ্যাথেরোস্ক্লেরোসিস। D-এর দাগে রয়েছে স্তম্ভ মেলাও। এ স্তম্ভ 1 নম্বরে রয়েছে পত্ররন্ধ্র, এর সাথে হবে রক্ষিকোষ। 2 নিম্নমুখী পরিবহন, এটা হবে ফ্লোয়েম। 3 নেফ্রনের ইউ আকৃতির অংশ হেনলির লুপ। বিভাগ গতে চলে আসছি আমরা। 3-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 সালোক সংশ্লেষে জলের ভূমিকা সম্পর্কে লেখো। তোমরা তোমাদের টেক্সট বই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। সালোক সংশ্লেষে জলের ভূমিকা। 1 জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল। 2 সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় জল বিশ্লিষ্ট হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। OH- আয়নের ইলেকট্রন ক্লোরোফিল অণুকে প্রদান করে। 2-এর দাগে হাইপারটেনশন কি? এর কারণ লেখো। হাইপারটেনশন মানেই হলো উচ্চ রক্তচাপ। রক্ত প্রবাহকালে রক্তবাহের গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে রক্তচাপ বলে। প্রাপ্তবয়স্ক ব্যক্তির স্বাভাবিক রক্তচাপ হলো 120/80 মিলিমিটার Hg। এই চাপ যখন বেড়ে যায় তখন সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এর কারণ হলো স্থূলতা, অর্থাৎ স্থূলতার ফলেই রক্তচাপ বৃদ্ধি পায়। 3-এর দাগে মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে 2টি পার্থক্য লেখো। মুক্ত সংবহন, বদ্ধ সংবহন। রায় ও মার্টিন সহায়িকার 347 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। 1 নম্বর বিষয় হলো রক্তের অবস্থান। মুক্ত সংবহনে রক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে, বদ্ধ সংবহনে রক্তবাহে অবস্থান করে। 2 নম্বর বিষয় হলো রক্তজালক। মুক্ত সংবহনের ক্ষেত্রে অনুপস্থিত, বদ্ধ সংবহনের ক্ষেত্রে উপস্থিত। পরের প্রশ্ন, কোহল সন্ধান বলতে কি বোঝো? এর একটি অর্থকরী গুরুত্ব লেখো। সন্ধান প্রক্রিয়ায় গ্লুকোজ ইস্ট নিঃসৃত জাইমেজ নামক উৎসেচকের প্রভাবে আংশিক জারিত হয়ে ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড ও 50 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন করে। ইথাইল অ্যালকোহল উৎপন্ন হওয়ায় এই সন্ধানকে কোহল সন্ধান বলে। অর্থকরী গুরুত্ব বা গুরুত্ব বলতে গেলে বলা যেতে পারে অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে কিন্তু কোহল সন্ধান পদ্ধতিটি ব্যবহার করা হয়। 5-এর দাগে রয়েছে ত্বককে রেচনাঙ্গ রূপে গণ্য করা হয় কেন? সহায়িকার 377 পাতায় এই অ্যান্সারটা আছে। ত্বক ঘর্ম নিঃসরণের মাধ্যমে দেহ থেকে জল, খনিজ লবণ, সামান্য পরিমাণ ইউরিয়া, অ্যামোনিয়া রেচিত করে। এই কারণে ত্বককে রেচনাঙ্গ রূপে গণ্য করা হয়। পাচিত খাদ্যের আত্তীকরণ কিভাবে হয়? 324 পাতায় আছে অ্যান্সারটা। প্রাণী পুষ্টির 4র্থ পর্যায় হলো আত্তীকরণ। সরল ও শোষণযোগ্য অবস্থার খাদ্যবস্তু কোষের প্রোটোপ্লাজমের মধ্যে অঙ্গীভূত হওয়াকে
আত্তীকরণ বলে। আত্তীকৃত খাদ্যবস্তু প্রোটোপ্লাজমে যথাযথভাবে অঙ্গীভূত না হলে পুষ্টি পদ্ধতি সম্পূর্ণ হয় না, কারণ কোষের জৈবনিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি চালু রাখার জন্য তথা কোষের সজীবতা ধরে রাখার জন্য শক্তির প্রয়োজন। সেই শক্তির চাহিদা মেটে আত্তীকরণের মাধ্যমে। বিপাক ক্রিয়া ও দেহ গঠনের জন্য শর্করা ও প্রোটিনের সরল অংশ ভিলাইয়ের রক্তচালকের মাধ্যমে পোর্টাল সংবহনে যকৃতে আসে। যকৃৎ কোষে পুষ্টি সরবরাহ করে পুনরায় সাধারণ সংবহনে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষে পৌঁছায়। অপরপক্ষে ফ্যাটের সরল অংশ লসিকাবাহে প্রবেশ করে এবং লসিকা নালীর মাধ্যমে বিভিন্ন কলাকোষে পৌঁছায়। উদ্ভিদের পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব কী? সহায়িকার 270 পাতায় এই অ্যান্সারটা রয়েছে। উদ্ভিদ পরিবহনে সক্রিয় পরিবহনের গুরুত্ব হলো 1 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পাতায় উৎপন্ন শর্করা জাতীয় খাদ্য ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়। 2 মূলরম কর্তৃক গৃহীত খনিজ লবণের বিশোষণ ও পরিবহন ঘটে। 3 উদ্ভিদের প্রয়োজনীয় উপকরণ যথা খাদ্য, জল, খনিজ লবণ, পুষ্টিদ্রব্য প্রভৃতির কোষান্তর পরিবহন ঘটে। এরপরে বিভাগ ঘতে রয়েছে 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। রায়মার্টিনের 362 পাতায় তোমরা এই ছবিটা পাবে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে এবং আঁকার পর এখানে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, দ্বিপত্র কপাটিকা এবং ডান অলিন্দ এই 4টি অংশ তোমাদের চিহ্নিত করতে বলা হয়েছে। অথবার প্রশ্নে রয়েছে নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অন্তর্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস, হেনলির লুপ, সংগ্রাহী নালিকা। রায়মার্টিনের 384 পাতায় তোমরা এই ছবিটা পাবে। এই ছবিটা তোমাদের আঁকতে হবে এবং আঁকার পর অন্তর্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস, সংগ্রাহক নালিকা এবং হেনলির লুপ এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। এরপরে আমরা 2-এর দাগের প্রশ্নে চলে আসছি। মানবদেহে কার্বোহাইড্রেট পরিপাক ছকের সাহায্যে দেখাও। সহায়িকার 315 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কার্বোহাইড্রেট পরিপাক স্থল, সংশ্লিষ্ট উৎসেচক, সাবস্ট্রেট, অন্তর্জাত পদার্থ। 1 নম্বর হলো মুখগহ্বর, যেটা লালা গ্রন্থিতে থাকা লালারস। এখান থেকে দুটো উৎসেচক খরিত হয়, টায়ালিন আর মল্টেজ। টায়ালিন সিদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে এবং সেটাকে মল্টোজ ও আইসোমল্টোজে পরিণত করে। মল্টেজ জাতীয় উৎসেচকটা মল্টোজ জাতীয় খাবারের ওপরে ক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। 2 নম্বর পাকস্থলীর পাকগ্রন্থি, কোনো কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক এখানে থাকে না। 3 নম্বর ক্ষুদ্রান্ত্র, আন্ত্রিক রস, সুক্রেজ, ল্যাকটেজ, মল্টেজ উৎসেচক খরিত হয়। সুক্রেজ সুক্রোজের ওপরে কাজ করে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করে। ল্যাকটেজ ল্যাকটোজের ওপরে কাজ করে গ্লুকোজ ও গ্যালাক্টোজ তৈরি করে এবং মল্টেজ মল্টোজের ওপরে কাজ করে গ্লুকোজ তৈরি করে। অন্যদিকে অগ্নাশয় রসের মধ্যে দুটো রয়েছে, অ্যামাইলেজ আর মল্টেজ। অ্যামাইলেজ সিদ্ধ ও অসিদ্ধ বা কাঁচা শ্বেতসার এবং ডেক্সট্রিনের ওপরে কাজ করে মল্টোজে পরিণত করে। মল্টেজ মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। নেক্সট প্রশ্নে রয়েছে সালোক সংশ্লেষে রঞ্জকতন্ত্রের ভূমিকা কী? রায়মার্টিনের 216 পাতায় এই অ্যান্সারটা রয়েছে। সালোক সংশ্লেষে অংশগ্রহণকারী রঞ্জক পদার্থগুলি হলো ক্লোরোফিল, ক্যারোটিনয়েড আর ফাইকোবিলিন। ক্লোরোফিলের ভূমিকা হলো ক্লোরোফিল সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং জলকে হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়নে বিশ্লিষ্ট করে। ক্যারোটিনয়েড এর ভূমিকা 1 নম্বর, ক্যারোটিনয়েড সূর্যালোকের 400 থেকে 500 ন্যানোমিটারের বেশি তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকরশ্মি শোষণ করে ক্লোরোফিল এ অণুতে পাঠায়। 2 ক্যারোটিনয়েড ক্লোরোফিলকে আলোক জারণের হাত থেকে রক্ষা করে। 3 নম্বর রঞ্জক পদার্থ হলো ফাইকোবিলিন। এর ভূমিকা হলো ফাইকোবিলিন 500 থেকে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত আলোকের ফোটন কণাকে সবচেয়ে বেশি পরিমাণে শোষণ করে এবং শোষিত শক্তি ক্লোরোফিল এ অণুতে স্থানান্তরিত করে। অথবার প্রশ্নে রয়েছে রসের উৎস্রোত কাকে বলে? রায়মার্টিনের 264 পাতায় রয়েছে এই প্রশ্নের উত্তরটি। যে বিশেষ প্রক্রিয়ায় মূলরম দ্বারা শোষিত খনিজ লবণ ও জল অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার অর্থাৎ ট্রাকিড ও ট্রাকিয়ার মাধ্যমে বাহিত হয়ে পাতায় পৌঁছায় তাকে রসের উৎস্রোত বলে। এই প্রক্রিয়ায় বাষ্পমোচন টানের ভূমিকা লেখো। 264 পাতাতেই তোমরা এই অ্যান্সারটা পাবে। পাতায় বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টান তৈরি হয় যা মূল পর্যন্ত প্রসারিত হয়। এই টানের প্রভাবে জাইলেম বাহিকাস্থিত জলস্তম্ভে শোষণ চাপ সৃষ্টি হয়, ফলে জাইলেম বাহিকার মধ্য দিয়ে রসের ঊর্ধ্বমুখী পরিবহন বা রসের উৎস্রোত ঘটে। এর সাথেই রয়েছে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের দুটি পার্থক্য লেখো। 289 পাতায় রয়েছে। 1 নম্বর বিষয় হলো ঘটনাস্থল। গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে ঘটে, ক্রেবস চক্র কোষের মাইটোকন্ড্রিয়াতে ঘটে। 2 নম্বর বিষয় হলো প্রকৃতি। গ্লাইকোলাইসিস সমস্ত প্রকার শ্বসনের প্রথম ও সাধারণ পর্যায়, ক্রেবস চক্র সবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়।
নেক্সট প্রশ্নে রয়েছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও। রক্ততঞ্চন পদ্ধতির শব্দচিত্র বা রেখাচিত্র এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটির উত্তর। তো এই উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও এবং এই অনুযায়ী তোমাদেরকে কিন্তু করতে হবে। পরের প্রশ্নে রয়েছে ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরার দেখা যায় না কেন, তা কারণ সহ লেখো। ধমনীর স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না, এর প্রধান কারণ হলো তাদের গঠন এবং হৃদযন্ত্রের সাথে সংযোগ। ধমনীর ক্ষেত্রে হৃদযন্ত্রের স্পন্দনের সাথে তাল মিলিয়ে রক্ত প্রবাহিত হয়, যা স্পন্দনের সৃষ্টি করে। অন্যদিকে শিরার ক্ষেত্রে রক্ত প্রবাহ তুলনামূলকভাবে মসৃণ এবং ধীর গতির হয়, তাই স্পন্দন অনুভব করা যায় না। পরের প্রশ্নে রয়েছে পরা পরিস্রাবণ বলতে কি বোঝো। পরা পরিস্রাবণ হলো এক ধরনের বিশেষ পরিস্রাবণ প্রক্রিয়া, যেখানে অতি সূক্ষ্ম ঝিল্লি ব্যবহার করে তরল থেকে ছোট কণা, দ্রবীভূত পদার্থ এবং অণুজীবকে পৃথক করা হয়। এই প্রক্রিয়ায় তরলকে একটি ঝিল্লির উপর চাপ প্রয়োগ করে চালনা করা হয়। ঝিল্লির ছিদ্রের আকারের চেয়ে বড় কণাগুলি আটকে যায়, যখন ছোট কণা ও দ্রবণীয় পদার্থ ঝিল্লির অপর পাশে চলে যায়। এটাকে পরা পরিস্রাবণ পদ্ধতি বলা হয়। তরুক্ষীর কি? তোমাদের টেক্সট বই এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তরুক্ষীর হলো এক প্রকারের সাদা রঙের জলের মতো তরল রেচন পদার্থ। তরুক্ষীর প্রোটিন, গঁদ, রজন, উপক্ষার প্রভৃতি বস্তুর জলীয় দ্রবণ। প্রাণীদের নির্দিষ্ট রেচনাঙ্গ থাকলেও উদ্ভিদের থাকে না কেন? রায় মার্টিন সহায়িকার 375 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। উদ্ভিদ দেহে বিপাক ক্রিয়ার হার কম এবং মূলত কার্বোহাইড্রেট বিপাক ঘটে, ফলে উৎপন্ন রেচন পদার্থ কম ক্ষতিকারক হয় ও সেগুলিকে দেহে দীর্ঘদিন সঞ্চয় করে রাখা যায় বা পুনরায় অন্য কোনো বিপাকীয় কাজে ব্যবহার করা যায়। এই কারণে উদ্ভিদ দেহে রেচন বস্তুর দ্রুত অপসারণের প্রয়োজন দেখা যায় না ও উদ্ভিদ দেহে নির্দিষ্ট রেচন অঙ্গও থাকে না। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশুনো সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।